প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের আমি তোমাদের ক্লাস 6-এর বইয়ের যে গল্পটি রয়েছে, গল্পটির নাম হলো ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এই গল্পের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে সমাধান করব। তো ক্লাস 6-এর বন্ধুরা, তোমাদের যাদের এই অ্যাক্টিভিটিগুলো সমাধান করার প্রয়োজন আছে বা যাদের দরকার আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে আজকে শুরু করা যাক। কি বলছে? টিক কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক উত্তরটিকে ঠিক চিহ্ন মারতে বলছে। তো এর দাগে দেখো, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস, মানে বাঘটি ঘরের কাছে আশ্রয় নিয়েছিল। অপশান দেখো, অ্যান ওল্ড উম্যান, মানে কার ঘরের কাছে? একজন বৃদ্ধ মহিলার ঘরের কাছে। অ্যান্ড ওল্ড ম্যান, মানে একজন বৃদ্ধ ব্যক্তির কাছে। ঠিক আছে, তারপর হচ্ছে এ নেইবার্স, একজন প্রতিবেশীর কাছে। তো আমরা গল্পেতে কি দেখেছি? একজন বৃদ্ধ মহিলার ঘরের কাছে বাঘকে আশ্রয় নিয়েছিল। তাহলে অ্যান ওল্ড উম্যান, এটা সঠিক উত্তর হবে। বিদ্যাকে দেখো, দ্য ওল্ড উম্যান ওয়াজ, মানে এই বৃদ্ধ মহিলাটা কেমন ছিল? সফট স্পোকেন, মানে মৃদুভাষী ছিল। ইল টেম্পারেট, মানে দুর্বল প্রকৃতি। 3 হচ্ছে সাই, লাজুক। তো আমরা জানি গল্পেতে লেখা আছে ইল টেম্পারেট, মানে দুর্বল প্রকৃতি ছিল, এক অসুস্থ আর কি। তো তারপর আমরা সিদ্ধাকে তো দেখেও, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, মানে বাঘটি এই ড্রিপ ড্রিপকে কী ভেবেছিল। নম্বর দেখো, দ্য কনস্ট্যান্ট ফেলিং অফ দি রেন, মানে ক্রমাগত বৃষ্টির পতনকে বাঘটি অ্যাকচুয়ালি কি সেটা ভেবেছিল? না, বাঘটি কী ভেবেছিল? 2 দেখে দেখো, দ্য নেম অফ দি এ ম্যান, মানে একজন ব্যক্তির নাম। বাঘটি এমনটাও ভাবেনি। 3 নম্বর দেখো, এ ক্রিয়েচার, একজন প্রাণী। তো বাঘ কী ভেবেছিল? যে এই যে ড্রিপ ড্রিপ হচ্ছে একটি ভয়ঙ্কর প্রাণী। তো এ ক্রিয়েচার, এটা সঠিক উত্তর হবে। তাহলে 3 দেখা হচ্ছে সঠিক উত্তর হবে। ডিট দেখে দেখো, ভোলেনাথ ওয়াজ, ভোলেনাথ কী ছিল? ফার্মার। ফার্মার মানে হচ্ছে কৃষক। 2 হচ্ছে ওয়েভার, ওয়েভার মানে হচ্ছে তাঁতি। তো 3 নম্বর হচ্ছে পটার। তো আমরা জানি গল্পে ভোলেনাথ ব্যক্তিটি কী ছিল? পটার, একজন কোমর ছিল। তারপর চলে যাবে অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কী বলছে দেখো, যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট টু দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস অন ইজ ডান ফর ইউ। যেই যে 1 থেকে 6টি লাইন দেওয়া আছে, 6টি যে লাইন দেওয়া আছে, এই 6টি লাইন কার পরে ঘটনাগুলি ঘটেছিল, মানে কার পরে কোনটি আমাদেরকে সাজাতে হবে। তো প্রথমে বইতে তোমাদের দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। তো 1-এ কী আছে? এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রুম, একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। তারপরে কি ঘটেছিল? দ্য টাইগার ইজ টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড উম্যানস হার্ট, মানে সেই বাঘটি কী করেছিল? বৃদ্ধ মহিলার কুঠিরির কাছে আশ্রয় নিয়েছিল। তো আমাদের এখানকে দেখতে হবে যে এই 6টি লাইনের মধ্যে কোনটি আগে আছে, তারপরে কে আছে, এবং তারপরে এইভাবে আমাদের যে ক্রম অনুযায়ী আমাদের নম্বর লিখতে হবে। তো গল্পেতে তো একরকম রয়েছে, কিন্তু এই 6টি লাইনের মধ্যে আমাদের 1 থেকে 6 পর্যন্ত আমাদের নম্বর দিতে হবে। তো 2 নম্বর তাহলে কোনটা হচ্ছে? 2 দাগে 2 নম্বর হয়ে যাচ্ছে, 6 দাগে 3 নম্বর। তারপর কী হচ্ছে? দ্য ওল্ড উম্যান ওয়াজ ইল টেম্পারেট দ্য নাইট। তারপরে গল্পের মধ্যে এই লাইনটা আসছে, এই 6টি লাইনের মধ্যে। তারপরে 3-এর পরে দেখো 4 কোনটা আসছে? 1 নম্বর যেটা আছে, সি পুশড হার বেক অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, মানে এটাকে শুকনো করার জন্য সে তার ঘরের চারিদিকে ঘোরাতে লাগলো। 4-এর পরে 5 আসছে, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তারপরে কী করলো? তার গাধাটিকে খোঁজার জন্য সে বেরিয়ে পড়েছিল। 6 সবার লাস্ট কোনটা? ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হ্যাগেল্ড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট। তারপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কী বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই যে প্রশ্নটা আছে তার উত্তর চেয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথ রিয়াকশান বি ইফ হি নো দ্যাট দ্য অ্যানিম্যাল হাগেল্ড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার। তো এখানে বলছে ভোলেনাথের কী প্রতিক্রিয়া হতো যদি সে জানতো যে কুঁড়ে ঘরের কাছে সে যে প্রাণীটা রয়েছে সেটি অ্যাকচুয়ালি বা সেটি সাধারণ একটি বাঘ ছিল। এটি যদি ভোলেনাথ বুঝতে পারতো তাহলে কী হতো। তো তার উত্তর এখানে আছে। তো প্রথমে এখানে বলে দেবো, এখানে তোমরা প্রথমে দেবে ইফ,
ঠিক আছে, ইফ মানে যদি, আইএফ ইফ দিয়ে শুরু করবে। ইফ ভোলেনাথ হ্যাড নাও দ্যাট দ্য অ্যানিমাল সার্কেলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, সে যদি জানতে পারতো যে সে কি বাঘ ছিল, হি উড নট হ্যাভ কাম ক্লোজ টু দ্য টাইগার, সে বাঘের কাছে কখনো আসতো না। ইন ফেয়ার অ্যান্ড উড হ্যাভ রান ওয়ে, সে সেখান থেকে ভয়তে পালাতো। তারপরে চলে যায় অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4তে কী বলছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তো টেক্সট থেকে আমাদের কী করতে, মানে গল্প থেকে আমাদের এই যে শব্দগুলো দেওয়া আছে, শব্দগুলো দেওয়া, দেখো বইতে তোমাদের দেখবে এখানে অর্ধেক করে বইতে দেওয়া আছে, বাকি উত্তরগুলো আমাদের বই থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে প্রথমে দেখো ইয়েতে কী বলে যে দ্য টাইগার ওয়াজ প্রিটেন্ডেড বিকজ, মানে বাঘটি ভয় পেয়েছিল কেন, হি থট ভোলেনাথ মাস্ট বি ট্রিবেল ডিপ ডিপ, সে ভেবেছিল ভোলেনাথ হচ্ছে সেই গ্রিপ ডিপ, যেটা ভয়ঙ্কর প্রাণী বলে বাঘটি মনে করেছিল। তারপর দেখো ভোলেনাথ সোয়াইপ স্ক্রিমড, স্ক্রিম মানে চিৎকার করে ওটা, ফিয়ার। হোয়েন হোয়েন মানে যখন সে চিৎকার করে উঠেছিল, কখন, সি ডিসকভারেড, এখানে ডি হবে দেখো এফ হয়ে গেছে, ডিসকভারেড দ্য টাইগার টাইড দি টু দ্য ট্রি, মানে যখন বাঘটি গাছে বাঁধা অবস্থা দেখতে পেলো, তার বউ ভোলেনাথের স্ত্রী চিৎকার করে উঠলো ভয়ে। সি দেখা দেখো ডিস্টার্বেড অ্যান্ড কনফিউজড বাই দি পিপুল, বাঘটি কী হচ্ছিল, সেই গ্রামের জনগণ দ্বারা সে কনফিউজ এবং অস্বস্তি বোধ করছিল। তারপর কি হলো, দ্য টাইগার হ্যাড চেয়ার্ড থ্রো দি রোপ, দেখে ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট, ভোলেনাথ গর্বের সাথে কি ঘোষণা করেছিল, ইট ওয়াজ হি হু ক্যাপচার দ্য টাইগার অ্যাট লাস্ট নাইট, বলছে সে সেই ব্যক্তি বা ভোলেনাথ হলো সেই ব্যক্তি যে গত রাতে বাঘটিকে ধরেছিল। তার অ্যাক্টিভিটি 5-এ কী বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এতে কী বলছে, হয় ডিড ভোলেনাথ ব্রিং দি টাইগার হোম, তো ভোলেনাথ কেন বাঘটিকে ঘরে এনেছিল, অ্যান্সার দেখো ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ ইন দি ডার্ক হি থট দ্য টাইগার টু বি হিজ লেজি ডাঙ্কি, তো ভোলেনাথ কী ভেবেছিল, অন্ধকারের মধ্যে সে ভেবেছিল বাঘটি হচ্ছে তার সেই অলস গাধাটি। বিদ্যাগের কী প্রশ্ন বলছে, হোয়াট মেক দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, তো এর উত্তরটা কী হবে দেখো, ভোলেনাথস ওয়াইফস ডিসকভারি দ্য টাইগার টাইট দি ট্রি অ্যান্ড স্ক্রিম ইন ফিয়ার, তো ভোলেনাথের স্ত্রী যখন বাঘটিকে গাছে বাঁধা অবস্থায় দেখতে পেলো, তখন সে ভয় চিৎকার করে উঠল। হেয়ারিং হার মানে তাকে শুনে, নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, তার প্রতিবেশীরা ছুটে এসেছিল তার ঘরের কাছে বা তার বাসার কাছে। তারপরে চলে যাব সিদ্ধাকে, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, সেখানে কেন তার গ্রামবাসীরা মুক্তি পেয়েছিল। তো অ্যান্সার দেখো, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড টু বিকজ দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, কারণ বাঘটি জঙ্গলের দিকে পালিয়ে গেছিলো। এবার গীতাকে দেখো, হাউ ডিড কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রাভেরি, তো তার সাহসিকতার জন্য রাজা কিভাবে ভোলেনাথকে মানে কি উপহার দিয়েছিল। অ্যান্সার দেখো, দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ বাই মেকিং হিম ইন কমান্ডার ইন চিফ মানে অফ দ্য আর্মি, তো রাজার যে সৈন্যদল আছে তার সৈন্যপ্রধান বানিয়েছিল ভোলেনাথকে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ, তার ভোলেনাথ এবং তার স্ত্রীকে বসবাসের জন্য একটি বিশাল বাড়ি তাদেরকে দান করেছিল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কী বলছে দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, বলা হচ্ছে যে যেটা সত্য তার জন্য ট্রি বসাও এবং যেটা মিথ্যা তার জন্য এফ বসাও, এবং সেটি কেন সত্য এবং কেন মিথ্যা তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে। তো এখানে দেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, তো ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়া চালাতে হয়, তো এটা সঠিক, আমি কী বসিয়েছি, সাপোর্টিং স্টেটমেন্ট কী বলেছে, আই ডোন্ট ইভিন নো হাউ টু রাইড এ হর্স, এটা কে বলেছিল, ভোলেনাথ বলেছিল। তারপরে দেখো বিদ্যাগে,
দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার হাতি। রাজা ভোলেনাথকে চমৎকার একটা হাতি পাঠিয়েছিল। তো এটা কি হবে? এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ক্যালোন। স্ক্যালোন স্ক্যালোন মানে কি? স্ক্যালোন মানে হচ্ছে অশ্ব, ঘোড়া। তো রাজা ভোলেনাথকে ঘোড়া, এই যে হাতি পাঠায়নি, ঘোড়া পাঠিয়েছিল। তারপরে দেখো সিদ্ধাকে কি বলছে। সিদ্ধাকে বলছে দ্য এনিমি সোলজার ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। তো শত্রু যে সৈন্যদল তারা কি ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল? না। তাহলে এই লাইনটা কি মিথ্যা? তাহলে এফ বসেছি। সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছে দেখো, দি এনিমি সোলজার ওয়ার অ্যাস্টোনাইজড টু ভোলেনাথ। তো এখানে অ্যাস্টোনাইজড মানে হচ্ছে বিস্মিত, অবাক হয়ে গেছিল। ভোলেনাথকে দেখে শত্রু যে সৈন্যদল তারা অবাক হয়ে গেছিলো। ডিড দেখাকে দেখো, ভোলেনাথ ডিফেটেড দি এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি। তাহলে আমাদের এটা, এই লাইনটা কী হবে? সত্য হবে। স্টেটমেন্ট কী হবে? হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ। তারপর চলে যাব আমরা অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ দেখো, আনসার দি ফলোয়িং কোশ্চেন কমপ্লিট সেন্টেন্স। তো আমাদের এখানে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। হয় ওয়াজ ভোলানাথ ফুল অফ ডেসপেয়ার। ভোলানাথ সম্পূর্ণ হতাশ হয়ে গেছিল কেন? তো অ্যান্সার দেখো, দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি। হি এন্ট্রাস্টেড ভোলানাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেকশন হিজ স্টেট, সো ভোলানাথ ওয়াজ ফুল অফ ডেসপায়ার। তো ভোলেনাথকে যখন তার সৈন্য প্রদান করেছিল এবং যখন তার রাজ্যকে, রাজা তার রাজ্যকে রক্ষা করার কথা বলেছিল, তখন ভোলানাথ সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল। ঠিক আছে, ভীত হয়ে পড়েছিল। তারপরে দেখো, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। তাহলে ভোলেনাথের স্ত্রী কীভাবে এই সমস্যাটাকে সমাধান করার জন্য সাহায্য করেছিল? তাহলে উত্তর কী হবে? ভোলানাথ ওয়াইফস সিকিউরলি টাইড হিম টু দি স্ক্যালন উইথ রফ টু ওভারকাম হিজ ট্রাভেল। তো ভোলেনাথের স্ত্রী তাকে খুব সতর্কভাবে তার অস্ত্রের সাথে বেঁধেছিল এবং এইভাবে তার সমস্যার সমাধান করেছিল। তারপর সিদ্ধাকে দেখো, হোয়াট মেড দ্য এনিমি সোলজার গ্রেটলি ইজ স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে কি? স্কেয়ার্ড মানে ভয় পেয়েছিল। কীভাবে এনিমি সোলজার পেয়েছিল? অ্যান্সার দেখো, দ্য এনিমি সোলজার ওয়ার অ্যাস্টোনাইজড। অ্যাস্টোনাইজড মানে বিস্মিত হয়েছিল, অ্যান্ড স্ক্র্যাক ভীত হয়েছিল, টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার্স স্ক্যালন ওয়াভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। অ্যানিমি সোলজাররা কী দেখলো? যে একজন জঙ্গলি মানুষ ঘোড়ার অশ্বের সাথে বাঁধা একটা জঙ্গি মানুষ খুব উৎসাহের সাথে বা উত্তেজিতভাবে তাদের দিকে এগিয়ে আসছিল। তো তারপরে দেখো ডিড দাগে, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। বলছে তুমি কি মনে করো ভোলেনাথ একটি লেজেন্ডারি চরিত্র? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আই ডোন্ট থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার বিকজ হি ডিফেটেড হিজ এনিমি। সে তার শত্রুদের কাছ থেকে রক্ষা করেছিল, শত্রু সোলজারের সৈনিকের কাছ থেকে, উইথ অল হিজ মিস্টেকস অ্যান্ড কনফিউশন হি হ্যাড মেড। অ্যাক্টিভিটি 8A, এখানে কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন দি নাউন্স হুইচ ইন্ডিকেট এইদার স্টেট, বিং অর কোয়ালিটি অফ মাইন্ড। বলছে নিচের বাক্যগুলিকে পড়ো এবং সেগুলিকে আন্ডারলাইন মানে দাগ দিতে বলছে, যা কোনো অবস্থা বা মনের গুণকে নির্দেশ করে। মানে নাউন আমাদেরকে বাছতে হবে, যে নাউন যা কোনো অবস্থা বা মনের গুণকে বোঝায়। তো এখানে দেখো, কিং ইজ নস ফর হিজ কাইন্ডনেস। তো এটা কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে, যে মনের অবস্থাকে বোঝায়।
দ্য বিউটি, বিউটি এটা হচ্ছে গুণকে বোঝায়, ঠিক আছে। অফ দ্য ফ্লাওয়ার্স অ্যাট্রাক্টেড মি, এটা একটা মনের গুণকে বোঝায়। চাইল্ডহুড ইজ এ ফান, চাইল্ডহুড একটা অবস্থাকে বোঝায়। ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, তো ফ্রিডম এখানে একটা নাউন হবে, এখানে আন্ডারলাইন হবে। অ্যাক্টিভিটি 8B কী বলছে, ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দি ফলোয়িং ওয়ার্ডস, তো এখানে ডার্ক থাকলে ডার্কনেস হবে। বিতে হচ্ছে অ্যাডাল্ট থাকলে অ্যাডাল্টহুড হবে। তিনটে হচ্ছে অ্যামাজ থেকে অ্যামাজমেন্ট। চারটে হচ্ছে ডিস্টার্ব থেকে ডিস্টারবেন্স, তো এখানে হবে ডিস্টারবেন্স। তারপরে দেখো 5-এ কনফিউজ থেকে কনফিউশন। 6 হচ্ছে সুইট থেকে সুইটনেস। তো বন্ধুরা এবার আমরা সমাধান করব অ্যাক্টিভিটি 8C। এখানে কী লেখা আছে দেখো, আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপুল, অ্যানিম্যালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। তো সেই সমস্ত শব্দগুলিকে আমাদের আন্ডারলাইন করতে হবে যেগুলি ব্যক্তি বা কোনো পশু বা কোনো জিনিসের একটি দলকে বোঝাচ্ছে। তো চলো সমাধান করা যাক। এক একটা কী বলছে দেখো, যে আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, তো ক্রাউড মানে হচ্ছে ভিড়, তো বলছে আমি দেখেছি দোকানের সামনে মানুষের ভিড়, তো ক্রাউড হচ্ছে মানে হচ্ছে মানুষের ভিড়, তো ক্রাউড এর নিচে কি হবে, আন্ডারলাইন হবে। তারপর দেখো এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, তো ওই হার্ড মানে কি, এখানে হচ্ছে HERD, হার্ড মানে হচ্ছে পাল, পশুর পাল। ক্যাটেল হচ্ছে মানে হচ্ছে গবাদি পশু। তো আমার আন্ডারলাইন কোথায় বসবে, আন্ডারলাইন কোথায় দিতে হবে, এই HERD, হার্ড এখানে। তারপরে দেখো 3 নম্বর থেকে আওয়ার স্কুল ক্রিকেট টিম, টিম মানে হচ্ছে একটা দলকে বোঝানো হচ্ছে, তো আমার আন্ডারলাইন কোথায় বসছে, টিমের জায়গায়, টিমের নিচে আমাদের আন্ডারলাইন বসবে। 4 থেকে দেখো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার মানে একগুচ্ছ, বাঞ্চ মানে একগুচ্ছ ফুল, ঠিক আছে। ওয়াজ কিপড ইন দ্য ভেস, তো ভেস মানে হচ্ছে ফুলদানি, তো আমাদের কোথায় আন্ডারলাইন বসছে দেখো, বাঞ্চ এর নিচে। অ্যাক্টিভিটি 8D, তো এখানে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন দ্য হেল্প বক্স অন ইজ ডান ফর ইউ। তাহলে যে হেল্প বক্সে যে সমস্ত কালেকটিভ নাউন আছে সেগুলি দিয়ে আমাদের এই যে গ্যাস পূরণ করতে হবে। এবার বলে রাখি কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন হচ্ছে সেই সমস্ত নাউন যার মাধ্যমে একটি দল বা একটি গোষ্ঠীকে বোঝায়, মানে একসাথে অনেকগুলো ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীকে যখন বোঝাবে, একটা দলকে বোঝাবে, তখন তাকে বলা হবে কালেকটিভ নাউন। তো দেখো এক একটা জায়গায় আছে এ পোজ অফ পুলিশম্যান মার্চিং বাই, তো এখানে আমাদের সমাধান করা আছে। তো দ্বিতীয় থেকে আমি বলবো যে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, তো বাঞ্চ মানে কি, একগুচ্ছ, তো আঙুরের একটি গুচ্ছ হয়, তো এখানে বাঞ্চ বসেছে হেল্প বক্সের মধ্যে থেকে। তারপরে দেখো এ ফ্লক অফ শিপ, তো ফ্লক মানে কি, ফ্লক মানে হচ্ছে একটা পাল, ঠিক আছে, বা ঝাঁক। অফ শিপ মানে ভেড়া, তাহলে ভেড়ার ঝাঁক বলার থেকে আমরা বেশিরভাগ কি বলি, ভেড়ার পাল। ওয়াজ গ্রেজিং, গ্রেজিং মানে হচ্ছে মাঠে চড়া, ঠিক আছে, বা গোচারণ করা। ইন দ্য ফিল্ড, তাহলে এক ঝাঁক ভেড়া মাঠে চড়ছে, তো এখানে আমাদের কি বসবে, ফ্লক। তারপরে দেখো আই স এ শ্রম, তো শ্রম মানে কি, শ্রম মানে ঝাঁক। অফ বিস, বিস মানে মৌমাছি। বাজিং অ্যারাউন্ড, বাজিং মানে গুনগুন করছে, চারিদিকে গুনগুন করছে। তারপরে দেখো দ্য ক্লাস, ক্লাস মানে একটা শ্রেণী, শ্রেণীতে অনেকজন ছাত্রছাত্রী বসে, তো এখানে কি হবে, দ্য ক্লাস ইজ ভেরি নয়েসি, নয়েসি মানে হচ্ছে গোলযোগ। অ্যাক্টিভিটি 8E কী বলছে দেখো, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, তো যেগুলো আমাদের এখানে বলছে যে সমস্ত নাউনগুলো গুনতে পারা যায়, মানে কাউন্টেড মানে গোনা যায়, গোনা সম্ভব, সেগুলোকে আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। যেগুলো গোনা সম্ভব নয় সেগুলোকে আমাদের কি করতে হবে, বৃত্ত করে নিতে হবে, মানে সার্কেল করতে হবে।
তাহলে আমরা প্রথমটা দেখব যে আই অ্যাম রিডিং এ বুক। তো এখানে বুকটা নিচে আন্ডারলাইন করব, কারণ বইটা আমরা গুনতে পারি, একটা দুটো করে বই গুনতে পারি। তারপর দেখো দুই দেখে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। তো আয়রন মানে লোহা। তো যতক্ষণ না লোহাকে আকার দেওয়া হচ্ছে ততক্ষণ লোহা একটা বস্তুতে রূপান্তরিত হচ্ছে না, ততক্ষণ আমরা গুনতে পারবো না। তো আয়রনকে আমরা সার্কেল করব। তারপর মেটাল মানে ধাতু, তো এখানেও আমরা সার্কেল করব। তারপরে দেখো ডগের এখানে আমরা কি করব, আন্ডারলাইন করব, কারণ আমরা কুকুর গুনতে পারি একটা দুটো করে। তারপর দেখো হেয়ার, এখানে সে হ্যাজ লং হেয়ার, তাই হেয়ার আমরা চুল, মাথার চুল আমরা গুনতে পারি না। তারপরে চলে যাব অ্যাক্টিভিটি 8F। তো ওখানে কী বলছে দেখো, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দি কারেক্ট কলম। তো আমাদের এখানে যে আন্ডারলাইনগুলো আছে এবং তারপরে দেখো পরের পেজে একটা বক্স আছে, সেই বক্সটাকে আমাদেরকে ঠিকঠাকভাবে আমাদের সাজাতে হবে। তো এখানে আছে দেখো মিল্ক, ডোর, সুগার, মার্কেট। তো আমাদের যেগুলো আমরা গুনতে পারি এবং যেগুলো গুনতে পারি না সেগুলো আলাদা করতে হবে। যেগুলো গুনতে পারি এবং যেগুলো গুনতে পারি না সেগুলোকে আলাদা করতে হবে। তো দেখো মিল্ক আমরা গুনতে পারি না, ডোর মানে দরজা আমরা গুনতে পারি, সুগার আমরা গুনতে পারি না, অনেকগুলো হয়, মার্কেট আমরা গুনতে পারি। তাহলে আমাদের কি হবে দেখো, বক্সটা আছে দেখো যে কাউন্টেবল নাউন্স, আনকাউন্টেবল নাউন্স, মানে যেটা গণনাযোগ্য যে নাউন এবং গণনা অযোগ্য নাউন। তো আমরা এখানে দেখো ডোর আমরা গুনতে পারি দরজা, মার্কেট আমরা গুনতে পারি, চিলড্রেন্স, তারপর টয়েস আমরা গুনতে পারি, ঠিক আছে, চিলড্রেন মানে শিশু, টয়েস হচ্ছে খেলনা। তারপর দেখো মিল্ক একটা হচ্ছে তরল পদার্থ, আমরা গুনতে পারি না। সুগার, একসাথে অনেকগুলো সুগার আমরা কখনো গুনি না বা গুনতে পারি না। তারপর দেখো অ্যাক্টিভিটি 9-এ কী আছে বলছে, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দি টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তো নিচের যে শব্দগুলো দেওয়া আছে সেখানে যে অর্থ আছে, নিচের যে শব্দগুলো আছে সেই শব্দগুলির যে অর্থ আছে, তোমাদের গল্পে থেকে যে সমস্ত শব্দ আছে এর কাছাকাছি শব্দগুলো, মানে কাছাকাছি অর্থ, গল্প থেকে এই শব্দগুলির আরেকটি অর্থ খুঁজে বের করতে হবে। মানে এই একই ধরনের, প্রায় একই ধরনের অর্থযুক্ত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। তো এতে কী লেখা আছে দেখো, কাইন্ডলি। তো এখানে হচ্ছে কাইন্ডলি মনে হচ্ছে রাজকীয়। তো এই রাজকীয় শব্দটির প্রায় একই অর্থযুক্ত আরেকটি শব্দ হচ্ছে রয়্যাল মানে কিন্তু রাজকীয়। তারপরে লেখা আছে দেখো বিদ্যাকে সরো। তো সরো এর কথার অর্থ হচ্ছে দুঃখ, ঠিক আছে। তা এই একই রকম আরেকটি শব্দ, একই অর্থযুক্ত আরেকটি শব্দ হচ্ছে গেসপিয়ার মানে হতাশা। তারপর হচ্ছে সারপ্রাইজ মানে কি অবাক হওয়া, বিস্মিত হওয়া, অ্যামাজিং মানে তাই অ্যামাজ। তো অ্যাফেয়ার মানে হচ্ছে ভয়, ভীত হওয়া। তো আমরা গল্পের ভিতর থেকে কী পেয়েছি, ফ্রাইটেন্ড, তো এটাও মানে কিন্তু ভীত হওয়া। তারপরে চলে যাব অ্যাক্টিভিটি 10 এতে কী বলছে দেখো, ইমাজিন ইউ আর এ কট ইন এ স্ট্রোম। মানে তুমি কল্পনা করো তুমি একটা ঝড়ের কবলে পড়েছো, হোয়াইল রিটার্নিং হোম অন নাইট, মানে যখন তুমি একটি রাত্রে বাড়ি ফিরছিলে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, মানে ছোট্ট একটা গল্প লিখতে বলেছে, অ্যাবাউট 60 ওয়ার্ড। ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাকে বর্ণনা করো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, ওই নিম্নলিখিত এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলিকে ব্যবহার করে একটা ছোট্ট গল্প লিখতে বলছে। তো আমি এখানে লিখে দিয়েছি দেখো, ছোট্ট করে লিখে দিয়েছি দেখো কী লেখা আছে, ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং ফ্রম আন্টস হাউস ইন দ্য ইভিনিং। তো একদিন আমি কি করছিলাম, আমার কাকিমার বাড়ি থেকে, ঠিক আছে, সন্ধ্যেবেলা বাড়িতে ফিরছিলাম। ইট ওয়াজ লং ডিস্টেন্স টু মাই হোম, এটি ছিল আমার বাড়ি থেকে অনেক দূরে। সাডেনলি দি স্কাই বিকাম ডার্ক উইথ ক্লাউড, মানে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, মানে মেঘে কালো হয়ে গেছে। দেন দ্য ওয়াইল্ড উইন্ড কাম, তখন কী হয়েছে, সেই ঝোড়ো হাওয়া বইতে থাকলো। দেন রেন ওয়াজ স্টার্টেড জাস্ট মোমেন্ট লেটার, মানে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড প্লেস, সেখানে কেউ কোথাও ছিল না। আই স্টার্টেড টু রান ইন ফিয়ার, আমি ভয়ে সেখান থেকে দৌড়াতে লাগলাম।
আই ফাউন্ড এ হোম অ্যান্ড সেল্টার দেয়ার আনটিল দ্য রেন স্টপেড। যে একটি ঘর খুঁজে পেলাম এবং সেখানে আশ্রয় নিলাম যতক্ষণ না বৃষ্টি থামলো। হোয়েন দ্য রেন স্টপেড, যখন বৃষ্টিকে থামলো, আই কুইকলি রান টু হোম। তারপর আমি কী করলাম, বাড়ি ছুটে এলাম। নেভার বিফোর ইন মাই লাইফ হ্যাক আই গট সাচ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। তাহলে আমার কখনো এরকম ধরনের অভিজ্ঞতা আর জীবনে হয়নি। তারপর চলে যাবো অ্যাক্টিভিটি কেন বি। অ্যাক্টিভিটি কেন বিতে কী আছে, তোমাদের একটা সম্পর্কের তালিকা দেওয়া আছে, ঠিক আছে। একজন ব্যক্তি থেকে তাদের কয়েকটি ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ে, এইভাবে সম্পর্কের তালিকা দেওয়া আছে। সম্পর্কের তালিকা অনুযায়ী তার অন্যান্য ব্যক্তিরা তার কে হয় সেই হিসেবে এটা তোমাদের লিখতে হবে। যেমন কি লেখা আছে, আই অ্যাম রিমা, রঘুনাথ ঝা ইজ মাই গ্র্যান্ডফাদার। রঘুনাথ ঝা হচ্ছে তার হচ্ছে ঠাকুরদা। অ্যান্ড বাণী দেবী ঝা ইজ মাই গ্র্যান্ডমাদার। সুন্দরলাল ঝা ইজ মাই ফাদার অ্যান্ড রাজানী ঝা ইজ মাই মাদার। মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার। Ramu is my brother, we are a student. My aunt Sabita is a porter and her husband Bimendra Lal a postman. They have one a son, Damu. Damu is a college student. তো তোমাদের ছিল আজকের এই পর্যন্ত। তো অ্যাক্টিভিটি কেন বি পর্যন্ত তোমাদের সমাধান করে দেখালাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের আরও সমস্যার সমাধান পেতে।